হবিগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের চক্রান্ত চলছে বলে দাবি। খুলনায় চরমপন্থী নেতাকে গুলি করে হত্যা। চট্টগ্রামে যুবদলের দুপক্ষের বিরুদ্ধে নিহত এক। খুলে দেয়া হচ্ছে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 13.5 কিলোমিটার সার্ভিস লেন। উত্তরবঙ্গে ঈদ যাত্রায় দুর্ভোগ কমবে বলে আশা। আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত খবরাখবর। 6টি মেডিকেল কলেজ বন্ধের নীতিগত সিদ্ধান্তের প্রতিবাদে হবিগঞ্জ ও নীলফামারীতে আন্দোলন করছে স্থানীয়রা। দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ অবরোধ করে সম্মিলিত নাগরিক সমাজ ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তারা বলছেন, মেডিকেল কলেজের শিক্ষক ও ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালে স্বাস্থ্য সেবা নিশ্চিতেও কাজ করছেন। তাই কলেজটি শুধু শিক্ষার জন্য নয়, এই অঞ্চলের সুচিকিৎসা নিশ্চিতের জন্য প্রয়োজন। ভূমি অধিগ্রহণ সহ স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের অনুমোদন পাওয়া গেলে মানুষের সুচিকিৎসা নিশ্চিতে ভূমিকা রাখবে মেডিকেল কলেজটি। নীলফামারীর চৌরঙ্গীর মোড়েও মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্তের আন্দোলন করছে শিক্ষার্থী ও স্থানীয়রা। বলছেন, অবকাঠামো উন্নয়ন না করে বন্ধের সিদ্ধান্ত অযৌক্তিক। নোয়াখালীর বেগম খুলনায় দুর্বৃত্তদের গুলিতে একাধিক হত্যা মামলার আসামি ও চরমপন্থী নেতা শাহিন নিহত হয়েছেন। শনিবার রাতে নগরীর বাগমারা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শাহিনুর রহমান দৌলতপুরের কার্তিককুল এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, একদল দুর্বৃত্ত শাহিনের ওপর অতর্কিত গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে নিহত হন তিনি। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সহ ক্রাইম সিনের সদস্যরা। হুজি শহীদ হিসেবে পরিচিত একাধিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শাহিন। পুলিশের ধারণা, পূর্ব বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড। আমি তো বাসায় শুয়েছিলাম, বাসা থেকে ডাক দিল, শব্দ হলো কিসের, বাইরে আসলাম, এসে দেখি পড়ে আছে। ক্রাইম সিন ম্যানেজমেন্ট এবং ঘটনার রহস্য উদ্ঘাটন করে যাবতীয় ব্যবস্থাপনার দায়িত্ব তৎপর আছে। চট্টগ্রামের রাউজানে যুবদলের দুপক্ষের বিরুদ্ধে ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার হলদিয়া আমিরহাট বাজারে এই ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক কর্মরকে মৃত ঘোষণা করেন। গণ অভ্যুত্থানের পর সৌদি আরব থেকে দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হন তিনি। এলাকায় সিন্ডিকেট করে মাটি কাটা, ফসলি জমি ভরাট ও বালু উত্তোলন নিয়ে যুবদলের আরেকটি পক্ষের সাথে তার বিরোধ ছিল। পুলিশের ধারণা, এর জেরেই এই হত্যাকাণ্ড। জড়িতদের ধরতে অভিযান চলছে। মাগুরায় আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় বোনের স্বামী, শাশুড়ি ও ভাসুরের 5 দিনের রিমান্ড শেষ হচ্ছে আজ। পুলিশ জানিয়েছে, 3 আসামিকে আজই আদালতে তোলা হতে পারে। শুক্রবার 164 ধারায় জবানবন্দি দিয়েছে প্রধান আসামি হিটু শেখ। সে আসিয়ার বোনের শ্বশুর। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়। 6 মার্চ মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে নিপীড়নের শিকার হয় 8 বছরের শিশু আসিয়া। 1 সপ্তাহ নিবিড় পরিচর্যা আর লাইফ সাপোর্টে থেকে বৃহস্পতিবার মারা যায় শিশুটি। এই ঘটনায় দায়েরকৃত মামলায় প্রধান আসামি হিটু শেখকে 7 দিন আর বাকি 3 জনকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। দর্শক, এই বিষয়ে আরো জানবো আমার সহকর্মী আলিমুজ্জামান উজ্জ্বলের কাছ থেকে। উজ্জ্বল, 3 আসামিকে কখন নাগাদ আদালতে তোলা হতে পারে সে ব্যাপারে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? উজ্জ্বল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা?
ইশরাত, গতকাল কিন্তু এই মামলার প্রধান আসামি যে হিটু শেখ, সে কিন্তু আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছে। সে স্বীকার করেছে আদালতে এই ঘটনা, তো তারপর তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া যে বাকি 3 জন আসামি, যে শিশুটির বোনের শাশুড়ি জায়েদা বেগম, বোনের স্বামী সজীব শেখ এবং বোনের ভাসুর রাতুল শেখকে কিন্তু এখনো জিজ্ঞাসাবাদ চলছে, যেহেতু তাদের 5 দিনের রিমান্ডে আছে, তারা এখনো জিজ্ঞাসাবাদ চলছে। আমি পুলিশের সাথে কথা বলেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে নিরাপত্তার স্বার্থে তারা এই মুহূর্তে বলতে পারছেন না যে কখন তাদেরকে আদালতে হাজির করা হবে, তবে তাদেরকে আজ অথবা কাল কোনো এক সময় তাদেরকে আদালতে হাজির করা হতে পারে, এমনটি তারা আমাকে জানিয়েছেন। ইশরাত, ধন্যবাদ আপনাকে উজ্জ্বল। বরগুনায় ধর্ষণের শিকার মেয়ের মামলায় সাক্ষী দেয়া থেকে বিরত রাখতেই বাবাকে হত্যা করা হয়েছে, এমনটাই অভিযোগ স্বজনদের। ধর্ষণ মামলায় 4 জন গ্রেপ্তার হলেও হত্যা মামলায় কাউকেই ধরতে পারেনি পুলিশ, এমনকি জড়িত কেউ শনাক্ত হয়নি। এতে বেশ ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী। মেয়ে একাধিকবার ধর্ষণের শিকার, মামলার পর উদ্ধার হয় বাবার মরদেহ। 1 সপ্তাহের মাথায় এমন 2টি ঘটনায় দিশেহারা বরগুনার এই পরিবারটি। চোখে মুখে স্পষ্ট ছাপ, এখনও সেই ঘটনার নির্মমতা কাটিয়ে উঠতে পারেনি পরিবারের সদস্যরা। 5 মার্চ ধর্ষণের মামলা করে নির্যাতনের শিকার মেয়েটির বাবা। পরদিন গ্রেফতার হয় প্রধান আসামি সিজিব চন্দ্র রায়। 12 মার্চ সাক্ষীর দিন ধার্য করেন আদালত, কিন্তু তার আগের দিনই ঘটে চাঞ্চল্যকর ঘটনাটি। বাড়ির পেছনের জঙ্গল থেকে উদ্ধার হয় মামলার বাদীর মরদেহ। তো আমার বাবা কেস করছে, তারপর তো আমার বাবারে ওরা শেষ করে দিছে, হত্যা করছে। স্কুল থেকে ওরা আমার সাথে এরকম করছে, আমার পড়ালেখাটা শেষ হয়ে গেছে। ছেলের বাবা আবার ধমকি দেখাইছে, আগে আমার ছেলে বের হয়ে এলো, তারপর আমি পেডলি চলে গেলাম। কল দিতে শুনি কল বাজে ওই আমার ঘরের পিছনে। তারপর আমার এক ননদ আছে, সেই ননদের কাছে ফোন দিয়ে বলি কি, দিদি এরকম আপনার ভাইয়ের ফোন বাজে আমার ঘরের পিছনে, আপনি একটু আসেন। স্বজনদের দাবি, মামলার সাক্ষী দেয়া থেকে দূরে রাখতেই তাকে হত্যা করেছে ধর্ষণ কাণ্ডে জড়িতের পরিবার সমর্থকরা। যারা আমার বাবারে মারছে তাদের জন্য ফাঁসি গিয়ে যায়, এই বিচারটা চাই আমি। যাতে মামলার এই সাক্ষী সে না দিতে পারে এই ধর্ষণের মামলার, তার জন্য এই যে সিজিব রায় গঙের যে বাহিনী ছিল, তারা আমার ভাইকে মেরে ফেলছে। হত্যার ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা হয়েছে। সন্দেহজনক 4 জনকে আটক করা হলেও তাদের 3 জনকে ধর্ষণ ও অপহরণ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। নিহতের বাড়ি পরিদর্শন করেছেন জেলা প্রশাসকও। মার্ডার মামলাটা এখানে অজ্ঞাতনামা আসামি দিয়ে ভিকটিমের স্ত্রী মামলা করেছে, এটা আমরা তদন্তের মাধ্যমে বের করে আনবো আসলে কারা কারা জড়িত আছে। নিহতরা কি কারণে সেটা তো বের করা হবে, এবং তাদেরকে যে মানবিক তাদের যে জীবন, সে বিষয়ে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা সার্বিক সহযোগিতা করব। হত্যাকাণ্ডে জড়িত কেউ শনাক্ত না হওয়ায় ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী। সম্ভাব্য সব মোটিভ খতিয়ে দেখার তাগিদ তাদের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। উত্তরাঞ্চলে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 13.5 কিলোমিটার সার্ভিস লেন খুলে দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টদের আশা, এতে বিগত বছরের তুলনায় অনেকটাই কমে আসবে যানজট, দুর্ভোগ কমবে যাত্রীদের। মহাসড়ক জুড়ে মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনীও। প্রতি বছরই ঈদের আগে মহাসড়কে থাকে বাড়ি ফেরা মানুষের চাপ। প্রায় সবগুলো সড়ক মহাসড়কেই অসহনীয় যানজটের কারণে ভোগান্তিতে পড়তে হয় যাত্রী চালকদের। এবছর ঈদের আগে ভাগেই তাই মহাসড়কে যানজট কমাতে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত খুলে দেওয়া হবে 13.6 কিলোমিটারের সার্ভিস লেন। এতে আগের চেয়ে কম হবে যানজট, কমবে ভোগান্তিও। রাস্তাঘাটে ক্লিয়ার চাই, যাতে কোনো জায়গায় যানজট না সৃষ্টি হয়। কাজ যদি সম্পন্ন করা যায় তাহলে সঠিকভাবে আমরা যাতায়াত করতে পারবো। ছোট ছোট যে খাইকঞ্জ আছে এগুলো হয়তো সমাধান করলে তাহলে ভালো গাড়ি চলাচল যেতে পারে। সিরিয়াল মতো যদি গাড়ি যায় তাহলে রাস্তায় জ্যাম লাগবে না। আমাদের মতো লোকজনই কিছু কিছু ডিস্টার্ব আছে যারা আনসিরিয়ালে গাড়ি ঢোকায়।
মহাসড়কের পাশে যত্রতত্র পার্কিং, ওভারটেকিং এবং রং সাইডে গাড়ি চালানো রোধে মোতায়েন করা হবে 700 পুলিশ। ঘরমুখী মানুষের যাত্রা স্বস্তিদায়ক করার পাশাপাশি সড়কে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কাজ করবেন তারা। ওভারটেকিং এবং রং সাইডে গাড়ি চালানো রোধে মোতায়েন করা হবে 700 পুলিশ। ঘরমুখী মানুষের যাত্রা স্বস্তিদায়ক করার পাশাপাশি সড়কে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কাজ করবেন তারা। টাঙ্গাইল জেলা পুলিশের নিজস্ব জনবলে 750 ম্যান পাওয়ার এখানে কিন্তু ডিপ্লয়েড থাকবে, একেবারে টাঙ্গাইল জেলা পুলিশেরই, এবং এটার সাথে আরো সাপোর্টিং হিসাবে কিন্তু আরো অনেকেই থাকবে। টাঙ্গাইল থেকে যমুনা সেতু পর্যন্ত মহাসড়কের 4 লেনের কাজ করছে মোনায়েম গ্রুপ। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, আগামী 1 বছরের মধ্যে পুরোপুরি চালু হবে 4 লেন। এই ব্রিজটা মিডিয়ানের কাজ শুধু বাকি আছে, এটা আগামী 2-3 দিনের মধ্যে হয়ে যাবে। তাতে আমরা আশা করছি আগামী ঈদে যানজটের কোনো সম্ভাবনা এখানে থাকবে না। ঈদের সময় যমুনা সেতুতে 18টি টোল বুথ সক্রিয় থাকবে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। নোয়াখালীর বেগমগঞ্জে সিএনজিতে এক শিক্ষিকাকে শ্লীলতাহানির প্রতিবাদে সড়কে বিক্ষোভ করছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এ বিষয়ে আরো জানবো, ঘটনাস্থলে রয়েছেন আমার সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ। সেখানকার অবস্থা জানাবেন, আন্দোলনকারীদের দাবির বিষয়ে জানাবেন, তারা কি বলছেন, মহাসড়কে অবরোধের কি অবস্থা দেখছেন। আমি এখন আছি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা একলাশপুর বাজারে। এখানে একলাশপুর উচ্চ বিদ্যালয়ের যে শিক্ষিকা, তিনি গত 11 তারিখ সিএনজি দিনের বেলা অবশ্য যে ঘটনা ঘটেছে, তিনি একলাশপুর থেকে বেগমগঞ্জ চৌরাস্তা যাওয়ার পথে তার নিজ বাসস্থানে তার পাঠদান শেষে বাড়ি ফেরার পথে সিএনজিতে কিছু ছিনতাইকারী বা যুবক তাকে শারীরিকভাবে নির্যাতন করে এবং তার সাথে থাকা টাকা মোবাইল ছিনিয়ে নিয়েছে। তবে আসলে নোয়াখালীর এই যে বেগমগঞ্জ, নোয়াখালীর চৌরাস্তা থেকে সোনাপুর বা মাইজদি সড়কের এটি প্রথম ঘটনা। এর কিছুদিন আগে অর্থাৎ গত 1 সপ্তাহের মধ্যে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। তার মধ্যে টেক্সটাইল কলেজের এক ছাত্র, যারা আন্দোলন করছে তাদেরকে জানতে চাইবো আপনারা কেন রাস্তায় নেমেছেন এবং কি দাবি আপনার? আমাদের দাবি হচ্ছে, আমাদের যে পারভিন ম্যাম, উনি 11ই মার্চ ওনার বাসায় যাওয়ার পথে চৌমুনিতে উনি যখন যাচ্ছিলেন, তখন ওই লোকটিরা ওনাকে ধরে মারধর করে এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র যেমন স্বর্ণ অলংকার, টাকা পয়সা সহ বিকাশের বিভিন্ন ধরনের জিনিসপত্র যেমন স্বর্ণ অলংকার, টাকা পয়সা সহ বিকাশের পাসওয়ার্ড সহ অনেক কিছু ওনার কাছে চান। উনি না দেওয়ার ফলে অনেক বেশি অত্যাচার করে। আচ্ছা, এখানে আপনারা কতটুকু নিরাপদ এখানে এই সড়কে যাতায়াত করেন? আমাদের মনে হয় না যে আমরা এই সড়কে নিরাপদ। আমরা বিচার চাই, নির্দিষ্ট সড়ক নিরাপত্তা চাই। আমাদের ম্যামের সাথে যে ঘটনা ঘটছে এটা আমাদের সাথেও করতে পারে, আমরা চাই এটার বিরুদ্ধে দাঁড়াতে। হ্যাঁ, ঈশ্বর, আপনি শুনছিলেন যে এখানকার কথা এবং এখানকার শিক্ষার্থীরা দীর্ঘ 1 ঘন্টা যাবত এই সড়কে, একটি 4 লেন সড়ক, এই সড়কে ঢাকা চট্টগ্রাম এবং নোয়াখালী, চট্টগ্রাম নোয়াখালী ঢাকা যে সড়কটি রয়েছে এটি মূলত অবরোধ করে রেখেছিলেন শিক্ষার্থীরা এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এরপরে পুলিশ প্রশাসন তারা এসেছিলেন এবং এখানকার যে শিক্ষার্থী, অভিভাবক এবং কথা বলেছেন এবং তারা আশ্বস্ত করেছেন যে আগামী 24 ঘন্টার মধ্যে যারা এই হেনস্থার সাথে বা শিক্ষিকাকে নির্যাতনের সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করবে। ধন্যবাদ আপনাকে সবুজ, সেখানকার খবরাখবর আপনি জানাচ্ছিলেন। হবিগঞ্জে যেতে চাই, হবিগঞ্জে মেডিকেলের শিক্ষার্থীদের বিক্ষোভের খবর জানবো। আমার সহকর্মী প্রদীপ দাস সাগর সেখানে রয়েছেন। সাগর, দাবি আদায় শিক্ষার্থীরা তো সড়ক অবরোধ করেছে, সব মিলিয়ে কি অবস্থা দেখছেন আপনি সেখানকার, জানাবেন। ইশরাত, আসলে শিক্ষার্থীর যে অবরোধ যেটি ছিল সেটি এইমাত্র তারা তাদের অবরোধটি প্রত্যাহার করেছেন। তারা যেটি বলছেন যে যেহেতু পবিত্র রমজান মাসে জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় এনেই তারা মূলত এই তাদের যে কর্মসূচি যেটি ছিল সেটি তারা এইমাত্র প্রত্যাহার করেছে। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে ঢাকা সিলেট মহাসড়কের এই অংশটিতে গাড়ির যে যানজট সেটি তীব্র অবস্থায় রয়েছে এবং পুলিশ চেষ্টা করছেন যেন দ্রুততম সময়ের মধ্যে সেই যানজটটি নিরসন করা যায়। শিক্ষার্থী সহ সম্মিলিত নাগরিক সমাজের নেতৃবৃন্দ যারা ছিলেন তারা যেটি বলছেন
যে হবিগঞ্জ মেডিকেল কলেজ 8 বছর ধরে শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে, এখন মানহীনতার যে অভিযোগ এনে মেডিকেল কলেজটি বন্ধ করার একটি নীতিগত সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার, সেটি থেকে তারা সরকারি সরে আসার আহ্বান জানিয়েছেন। তারা বলছেন যে এটি মেডিকেল কলেজটি শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে যে অবদান রাখবে সেটি নয়, এই অঞ্চলের যে 30 লাখ মানুষ রয়েছে তাদের সুচিকিৎসার নিশ্চিত আসলে এই মেডিকেল কলেজটির দরকার। সেই কারণে তারা বলছেন যে কোনো মূল্যে তারা এই মেডিকেল কলেজটি হবিগঞ্জে রাখতে চান এবং এর জন্য প্রয়োজনে যদি আরো বৃহৎ কোনো কর্মসূচি দিতে হয় তাহলে তারা সেদিকেও যাবেন। তো সবকিছু মিলিয়ে এখন ঢাকা সিলেট মহাসড়কের যান চলাচল সেটি স্বাভাবিক হয়েছে, তবে শিক্ষার্থী সহ সম্মিলিত নাগরিক সমাজে যারা আছেন বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে সাগর, সেখানকার খবরাখবর জানাচ্ছিলেন আপনি। বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় রংপুরের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী লিপি খান ভরসাকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে শনিবার দুপুর থেকে গুলশান থানা ও রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ ওই বাড়ি ঘিরে রাখে, কিন্তু কেউ দরজা না খোলায় ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে দরজা ভেঙে গ্রেপ্তার করা হয় লিপি খানকে। ওই ফ্ল্যাট ভাড়া নিয়ে স্বামী সহ বাস করছিলেন তিনি। লিপি খান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আহত বিএনপি নেতা মামুনুর রশিদ মামুনের করা হত্যা চেষ্টা মামলার 179 নম্বর এজাহারভুক্ত আসামি। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজন। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।